এই গল্পটা আমার নিজের জীবন থেকে নেওয়া। সত্যি বলতে আজও যখন ভাবি তখন নিজের প্রতিই কেমন যেন ঘৃণা হয়। একটা সম্পর্ক যার না ছিল কোনো সামাজিক মর্যাদা, না ছিল কোনো বৈধতা, অথচ সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়েছিল একটা লম্বা সময় ধরে। এটা সেই সব মানুষদের গল্প যারা বাইরে থেকে একদম স্বাভাবিক, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে থাকে একরাশ জটিলতা আর চাপা উত্তেজনা। আমি গল্পের মূল চরিত্র নই, আমি এই গল্পটা বলছি আমার এক পরিচিত মানুষের জীবন থেকে নেওয়া এই ঘটনা। আপনারা ধরে নিতে পারেন আমার নাম নন্দিনী, কিন্তু ধরুন এটা আরেকজনের গল্প, যার নামও ছিল নন্দিনী। সুব্রত বাবুর দ্বিতীয় স্ত্রী হয়ে যখন নন্দিনী এই বাড়িতে এসেছিল তখন তার বয়স সবে ২২। সুব্রত বাবু ছিলেন ৪৫-এর কোঠায়। নন্দিনী দেখতে খুব সুন্দরী ছিল, শান্ত স্বভাবের। কিন্তু এই বিয়েটা শুধুমাত্র একটা অভাব পূরণ করার জন্য হয়েছিল। সুব্রতবাবুর একজন সঙ্গীর অভাব, আর তার ছেলে অর্ণবের, যাকে আপনারা যুবাক ধরে নিতে পারেন, একজন দেখাশোনা করার লোকের অভাব। অর্ণবের বয়স তখন ১৯, সদ্য কলেজে ঢুকেছে। তার আসল মা নেই, তিনি বছরখানেক আগে মারা গেছেন। অর্ণব বরাবরই শান্ত ছেলে, চুপচাপ থাকে, নিজের জগৎ নিয়ে ব্যস্ত। সৎ মায়ের আগমন তার জীবনে একটা বড় ধাক্কা ছিল। সে চাইত না কেউ তার মায়ের জায়গা নিক। নন্দিনীও খুব চেষ্টা করত অর্ণবের সঙ্গে সহজ হতে, কিন্তু অর্ণব একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছিল। মা, বৌদি, কাকিমা, কোনো সম্বোধনই সে ব্যবহার করত না। দরকার হলে কেবল বলতো শুনছেন, অথবা কোনো কথাই বলতো না। আসলে সুব্রতবাবু ব্যবসার কাজে প্রায় বাইরে থাকতেন। হয়তো মাসের ১৫ দিন তিনি বাড়িতেই নেই। বাড়িতে তখন নন্দিনী আর অর্ণব। বিশাল বাড়ি, কিন্তু একদম শুনশান। এই নিস্তব্ধতাটাই ধীরে ধীরে তাদের সম্পর্কের জটিলতা বাড়িয়ে তুলছিল। প্রথম সমস্যাটা ছিল একাকিত্ব। সুব্রতবাবুর অনুপস্থিতিতে নন্দিনীর জীবনটা হয়ে গিয়েছিল একটা সোনার খাঁচার মতো। নতুন বউ, স্বামী কাছে নেই, তার মনের গভীরে চাপা পড়ে থাকা একাকিত্ব দিনে দিনে তাকে গ্রাস করছিল। অন্যদিকে অর্ণব, মা চলে যাওয়ার পর বাবার নতুন বিয়ে, তার উপর বাবার অনুপস্থিতি। অর্ণবও ছিল গভীর হতাশায় ভোগা এক যুবক। একদিন রাতে সুব্রতবাবু ব্যবসার কাজে বাইরে। রাত তখন প্রায় ১:৩০। নন্দিনী নিজের ঘরে শুয়ে থাকতে পারছিল না, বারান্দায় গিয়ে বসল। অর্ণবের ঘর থেকে তখন এক ধরনের গোঙানোর শব্দ আসছিল। নন্দিনী প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু শব্দটা যখন স্পষ্ট হল তখন সে ভয় পেল। দরজায় আলতো করে টোকা দিয়ে নন্দিনী ডাকল, অর্ণব, কি হয়েছে তোমার? কোনো উত্তর নেই। নন্দিনী একটু সাহস করে দরজাটা ঠেলল। দেখল অর্ণব জ্বরে কাঁপছে, সারা শরীর ঘেমে একাকার। কি হয়েছে তোমার, এত জ্বর? নন্দিনী ওর কপালে হাত দিয়ে আঁতকে উঠল। তাপমাত্রা ভীষণ বেশি। অর্ণব চোখ খুলে নন্দিনীকে দেখেও যেন দেখতে পেল না, শুধু ভাঙা গলায় বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে। অর্ণবের মুখ থেকে মা শব্দটি শুনে নন্দিনীর মনে কি যে হল সে নিজেই জানে না। হয়তো তার ভেতরে থাকা মাতৃত্বের আকাঙ্ক্ষাটাই জেগে উঠল। সে দ্রুত গিয়ে ওষুধ আর জল আনল। সমস্ত রাত সে অর্ণবের পাশে বসে রইল, বারবার মাথায় জলপট্টি দিল। ভোরবেলায় যখন অর্ণবের জ্বর নামল সে ঘুমিয়ে পড়ল। নন্দিনী তখন অর্ণবের কপালে খুব আলতো করে একটা চুমু খেল, একেবারে মায়ের মতোই। অর্ণব তখনও ঘুমে আচ্ছন্ন। সেই দিন সেই মুহূর্তে তাদের মধ্যেকার দেয়ালটা যেন সামান্য হলেও ভেঙে গিয়েছিল। অর্ণব সুস্থ হওয়ার পর তার ব্যবহারে একটা পরিবর্তন এলো। সে নন্দিনীকে এড়িয়ে চলত না, বরং তার দিকে তাকিয়ে থাকত। এই তাকিয়ে থাকাটা নন্দিনীর নজরে এলেও সে প্রথমে পাত্তা দেয়নি। সে মনে করেছ এটা কৃতজ্ঞতার দৃষ্টি। কিন্তু অর্ণবের দৃষ্টিতে কেবল কৃতজ্ঞতা ছিল না। নন্দিনী দেখতে খুব সুন্দরী ছিল, আর তার বয়সও অর্ণবের থেকে খুব বেশি ছিল না। নন্দিনী শাড়ি বা সাধারণ সালোয়ার কামিজ পরলেও তার শরীরের ভাঁজগুলো এমন ছিল যা একজন যুবকের মনে সহজে দোলা দিত। একদিন সকালে নন্দিনী রান্নাঘরে কাজ করছিল। সে তখন রান্নাঘরের মেঝেতে বসে সবজি কাটছিল। অর্ণব চা নিতে রান্নাঘরে আসে। সে দরজার কাছে দাঁড়িয়ে নন্দিনীর দিকে তাকিয়ে রইল। সূর্যের আলো তার জানালা দিয়ে এসে নন্দিনীর মুখে এসে পড়ছিল। তার হালকা ভেজা চুল আর মুখের ঘাম চিকচিক করছিল। অর্ণব নিজের অজান্তেই একটু সময় তার দিকে তাকিয়ে রইল। সেই তাকিয়ে থাকার মধ্যে একটা অন্যরকম মুগ্ধতা ছিল, যা নন্দিনীকেও কিছুটা বিচলিত করল। নন্দিনী যেন একটু অস্বস্তি বোধ করল। সে আলতো করে জিজ্ঞাসা করল, কিছু লাগবে অর্ণব?
অর্ণব দ্রুত নিজেকে সামলে নিল। না, চা নিতে এসেছিলাম। এই প্রথম অর্ণব তার সৎমাকে তুমি করে বলল। যদিও সেটার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু নন্দিনীর কানে কথাটা বাজল। সে হাসল। চায়ের জল তো ফুটে গেছে, নাও। এই সহজ কথাবার্তা আর অর্ণবের সেই মুগ্ধ দৃষ্টি, এইটুকুই যেন যথেষ্ট ছিল তাদের দুজনের ভেতরে চাপা এক উত্তেজনার জন্ম দেওয়ার জন্য। এরপর সুব্রতবাবু যখনই বাইরে যেতেন, তাদের দুজনের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হতো। দুজনেই জানত বাড়িতে এখন শুধু তারা দুজন। একদিন বিকেলে নন্দিনী তার ঘরে বসে ল্যাপটপে সিনেমা দেখছিল। অর্ণব ঘরে ঢুকে জানতে চাইল তার কোনো সাহায্য দরকার আছে কিনা। নন্দিনী বলল, না, তুমি বসো, আমিও তো একা একা দেখছি, তুমি বসলে বরং ভালো লাগবে। অর্ণব ইতস্তত করে বিছানার এক কোণে বসল। সিনেমা দেখতে দেখতে কখন যেন অর্ণব একটু কাছে সরে এলো। তাদের কাঁধে কাঁধে মৃদু স্পর্শ লাগছিল। বিদ্যুতের হালকা একটা শিহরণ যেন দুজনের শরীরেই খেলা করে গেল। নন্দিনী এক মুহূর্তের জন্য অর্ণবের দিকে তাকাল। অর্ণবের চোখ তখন সিনেমার দিকে, কিন্তু তার কান হয়তো নন্দিনীর নিঃশ্বাসের শব্দ খুঁজছিল। নন্দিনীর মনে হল এই ছেলেই তো সেদিন রাতে তাকে মা বলে ডেকেছিল, আর আজ তার স্পর্শে নিজের শরীরের ভেতরে কেমন যেন এক দুর্বলতা অনুভব করছে। সে দ্রুত নিজেকে গুছিয়ে নিল। সিনেমাটা তেমন ভালো না বলে সে ল্যাপটপটা বন্ধ করে দিল। অর্ণব যেন কিছুটা হতাশ হল। আমি যাই তাহলে। সে উঠে চলে যাওয়ার সময় নন্দিনী পিছন থেকে ডাকল, অর্ণব, শোনো। অর্ণব ঘুরে দাঁড়াল। নন্দিনী তার খুব কাছে এসে দাঁড়াল। তারপর অর্ণবের কপালে হাত রেখে বলল, তোমার বাবা আসলে আমি তো বাইরে যাব, তোমার পড়াশোনা কেমন চলছে খোঁজ নিও। এই বলে সে নিজের অজান্তেই অর্ণবের গালে হাত রাখল। আসলে নন্দিনী তার একাকিত্ব থেকে বাঁচার জন্য এক প্রকার আবেগপূর্ণ সান্ত্বনা খুঁজছিল, আর অর্ণব সেই ইশারাটাকে ভুল বুঝেছিল। সে ধরে নিয়েছিল এই স্পর্শ শুধু সৎ মায়ের স্নেহের স্পর্শ নয়, এর মধ্যে অন্য কোনো দুর্বলতাও লুকিয়ে আছে। সেই দিনের ঘটনার পর থেকে অর্ণব আর নন্দিনী দুজনেই এক ধরনের মানসিক দ্বন্দ্বে ভুগতে লাগল। তাদের চোখাচোখি হলেই এক ধরনের লজ্জা ও চাপা উত্তেজনা সৃষ্টি হতো। অর্ণব নন্দিনীর কাছ থেকে সান্ত্বনা খুঁজত, আর নন্দিনী অর্ণবের মধ্যে তার স্বামীর কাছ থেকে না পাওয়া মনোযোগ আর উষ্ণতা খুঁজত। সুব্রতবাবু সেই সময় প্রায় ৩ সপ্তাহের জন্য ব্যাংককে গেলেন। এই ৩ সপ্তাহ তাদের জন্য এক অদৃশ্য পরীক্ষার সময় ছিল। একদিন সন্ধ্যায় বাইরে খুব বৃষ্টি। অর্ণব নিজের ঘরে বই পড়ছিল। নন্দিনী চা নিয়ে এলো তার ঘরে। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এখানেই দিয়েই যাই। অর্ণব খুশি হল। চা খেতে খেতে তারা সাধারণ কথা বলতে লাগল। কথা বলতে বলতে তাদের আলাপ পারিবারিক সমস্যার দিকে মোড় নিল। নন্দিনী তার স্বামীর মনোযোগ না পাওয়ার কষ্টগুলো বলছিল। অর্ণবও তার মায়ের মৃত্যুর পর বাবার দ্রুত বিয়ে করে নেওয়া আর তার প্রতি বাবার উদাসীনতার কথা জানাল। দুজনেই নিজেদের ভেতরে থাকা কষ্ট আর একাকিত্বগুলো ভাগ করে নিচ্ছিল। আবেগপ্রবণ হয়ে নন্দিনীর চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অর্ণব কিছু না ভেবেই নন্দিনীর কাছে এগিয়ে গেল। খুব সাবধানে সে তার হাতের আঙুল দিয়ে নন্দিনীর গাল থেকে সেই জল মুছে দিল। নন্দিনীর সারা শরীরে যেন বিদ্যুতের একটা ঝলক বয়ে গেল। সে অর্ণবের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আবেগ আর দুর্বলতা। অর্ণব এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। সে আরও কাছে ঘেঁষে এলো। তার নিঃশ্বাস এসে পড়ল নন্দিনীর কানের কাছে। ফিসফিস করে অর্ণব বলল, কাঁদবেন না, আমি তো আছি আপনার পাশে। এই আমি তো আছি কথাটার মধ্যে যে কত গভীর অর্থ লুকিয়েছিল তা অর্ণব আর নন্দিনী দুজনেই বুঝতে পারছিল। এই সম্পর্কটা যে আর শুধু সৎমা আর ছেলের মধ্যেকার নেই তা তাদের মন বুঝে গিয়েছিল। নন্দিনী নিজেকে আটকাতে পারল না। একাকিত্ব আর আবেগ তার সমস্ত শালীনতাকে গ্রাস করে নিল। সে অর্ণবের হাতটা নিজের হাতে চেপে ধরল। তারপর সামান্য ইতস্তত করে সে অর্ণবের কাঁধে মাথা রাখল, কেবল একটু শান্তির খোঁজে। অর্ণব কিন্তু শান্তি খুঁজতে আসেনি। তার শরীরের ভেতরে তখন এক তীব্র উত্তেজনা ঢেউ তুলছিল। সে বুঝতে পারল এটা তার জন্য একটা সবুজ সংকেত। অর্ণব আস্তে করে নিজের হাত নন্দিনীর কোমরের কাছে নিয়ে গেল। সে খুব সাবধানে আলতো করে নন্দিনীকে নিজের শরীরের দিকে টেনে নিল। তাদের শরীর একে অপরের খুব কাছে এলো। অর্ণব তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নন্দিনীর কপালে, তারপর তার চোখে চুমু খেল। নন্দিনী চোখ বন্ধ করে নিল। তার ভেতরের সমস্ত নিষেধ যেন ভেঙে গেল। এই অবৈধ সম্পর্কে কোনো সামাজিক মর্যাদা নেই, কোনো ভবিষ্যৎ নেই।
কিন্তু এই মুহূর্তে এই একাকী ঘরে এই স্পর্শের মধ্যে সে এক অপ্রত্যাশিত আশ্রয় খুঁজছিল। অর্ণব বুঝতে পারল তার সৎমায়ের নীরব সম্মতি আছে। সে সাহস পেল। সে তখন তার হাত নন্দিনীর বুকে রাখল। শাড়ির আঁচলের আড়াল ভেদ করে সেই স্পর্শ যেন নন্দিনীর ভেতরে এক অজানা শিহরণ জাগাল। নন্দিনী তখন অর্ণবকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারা দুজনেই যেন এক নিষিদ্ধ পথে পা রাখল, যেখান থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। সেই রাতে সেই বৃষ্টির মধ্যে তাদের সম্পর্ক এক নতুন গভীরতায় পৌঁছাল। শারীরিক স্পর্শ, ফিসফিস করে বলা গোপন কথা আর গভীর আবেগ সব মিলিয়ে এক অবৈধ ও গোপন সম্পর্ক তৈরি হল। এরপর সুব্রতবাবু যতদিন বাইরে থাকলেন তাদের দিনগুলো কাটছিল এক গভীর গোপনতার আড়ালে। দিনের বেলা তারা একদম সাধারণ সৎমা ছেলের মতো আচরণ করত, কিন্তু রাতের নীরবতা তাদের জন্য ছিল এক গোপন অভিশাপ।